আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলেন উপদেষ্টা ফারুকী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিবস হিসেবে এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার 19 জুন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সব কথা জানান তিনি। ফারুকী জানান, 5ই আগস্টকে টার্গেট করে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। জুলাইয়ে 14 তারিখ থেকে মূল ইভেন্ট শুরু হয়ে চলবে 5ই আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশে সমস্ত মানুষ এক হয়েছিল তার অনুভূতিটাকে আবার ফিরে আনতে হবে, সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করতে হবে। আপনাদের জানাবো, আলহামদুলিল্লাহ, ইরান থেকে যেভাবে তছনছ করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার পর বিস্মিত হয়েছে পশ্চিমারা। বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই করতে পারছে না। এতে নেতানিয়াহুর অস্ত্রের শেয়ারের বাজারে ব্যাপক ধস নেমেছে। এরপর জানাবো, চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান। ইসরায়েলের হামলার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এরপর ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। এরই মধ্যে দেশটি থেকে ইরানের রহস্যময় বিমান পাঠানো হয়েছে। বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী। মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই তা ইরানের দিকে যাত্রা শুরু করবে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিএনএনের। এই যুদ্ধজাহাজের মাধ্যমে ইরানকে ব্যাপক আকারে ক্ষতি করতে চায় যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানাবো, এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলেন উপদেষ্টা ফারুকী। ছাত্র জনতার অভ্যুত্থানের দিবস হিসেবে এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া শেয়ার করার পাশাপাশি এই যুদ্ধ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলেন উপদেষ্টা ফারুকী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিবস হিসেবে এখন থেকে 5ই আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৃহস্পতিবার 19 জুন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই সব কথা জানান তিনি। ফারুকী জানান, 5ই আগস্টকে টার্গেট করে 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। জুলাইয়ে 14 তারিখ থেকে মূল ইভেন্ট শুরু হয়ে চলবে 5ই আগস্ট পর্যন্ত। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশে সমস্ত মানুষ এক হয়েছিল তার অনুভূতিটাকে আবার ফিরে আনতে হবে, সেটা আমাদের মধ্যে আছে, তারপর পুনরুজ্জীবিত করতে হবে। এ সময় আরও ফারুকী বলেছেন, এখন থেকে 5 তারিখ সরকারি ছুটি থাকবে। ফারুক জানান, 5ই আগস্টকে টার্গেট করে আমরা অনুষ্ঠানের মাধ্যমে 1 জুলাই থেকে এটি শুরু হয়ে শেষ হবে। তার মূল লক্ষ্য হচ্ছে জুলাই যেভাবে সারা বাংলাদেশে একত্রিত হয়েছিল তা আবারও হোক। ফারুক আরও জানান, জুলাই কি কি কর্মসূচি থাকবে তা আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ঘোষণা করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে অনেকগুলো সমস্যা এসেছিল, যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দৃঢ়ভাবে সেগুলো এখন আগের থেকে ভালো পর্যায়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এক এক করে সবকিছু সিস্টেমগুলো ঠিক করছেন। এজন্য তার অনেক কৃতিত্ব রয়েছে, কারণ
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে পরিমাণ খারাপ হয়ে গিয়েছিল, সেখান থেকে তিনি সমস্ত ব্যাংকিং খাতকে আবার বাঁচিয়ে তোলার চেষ্টা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করেছেন। এছাড়াও তিনি বিনিয়োগ বান্ধব পরিবেশ ও ইপিজেড তৈরির মাধ্যমে দেশটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে এসেছেন। এছাড়াও দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর ব্যবস্থা করেছেন, যাতে করে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী সরকার আর নতুন করে দেশটাকে অরাজক পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে না পারে। ইরান যেভাবে তছনছ করল ইহুদিবাদী ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরাসরি কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানার পর বিস্মিত হয়েছে বিশ্ব। বহু বছর ধরে পরীক্ষিত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক রাতেই প্রশ্নের মুখে পড়েছে। আধুনিক প্রযুক্তিতে করা ইসরায়েলের বহু স্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন পরাজয় দেখবে বিশ্ব তা কল্পনাও করেনি অনেক বিশ্লেষকই। ইসরায়েল এতকাল নিজেদের প্রতিরক্ষা বলয়ে গড়ে তুলছে আয়রন ডোম, ডেভিডস স্প্রিং, অ্যারো 2 ও 3 এবং বারাকাটের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। এর মধ্যে আয়রন ডোম স্বল্পপাল্লা রকেট ও মর্টার শেল ঠেকাতে দক্ষ, ডেভিডস স্লিং অ্যারো সিরিজ ব্যালিস্টিক ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, আর বারাকাট ব্যবহার করা হয় মহাকাশ পথে আসা হুমকি মোকাবেলা করতে। বহু স্তর বিশিষ্ট এসব সিস্টেম একসঙ্গে কাজ করে আকাশপথে একটি দুর্ভেদ্য দেয়াল তৈরির লক্ষ্যে। কিন্তু ইরান এবার এসব প্রতিরক্ষা ভেদ করতে যে পদ্ধতি ব্যবহার করেছে তা ছিল প্রযুক্তি ও কৌশলের এক অসাধারণ মিশ্রণ। একই সঙ্গে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংখ্যাগতভাবে চাপে ফেলে দেয় তারা। প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে যে পরিমাণ ইন্টারসেপ্টর প্রয়োজন, সেই মজুদ দ্রুত ফুরিয়ে যেতে থাকে। এর পাশাপাশি ইরান ব্যবহার করে ফাত্তা 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুতগতির এবং যার গতিপথ নির্দেশনা। এই ক্ষেপণাস্ত্র প্রচলিত রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তিকে বিভ্রান্ত করতে সক্ষম। শুধু তাই নয়, তারা পাঠায় ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা নিচু দিয়ে উড়ে যায়, রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই সব ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। এবার চীন থেকে ইরানে একের পর এক রহস্যময় বিমান। ইসরায়েলের হামলার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এরই মধ্যে দেশটি থেকে ইরানে রহস্যময় বিমান পাঠানো হয়েছে। এই বিমান নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। আজ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে ইসরায়েলের হামলার ঠিক একদিন পর চীন থেকে একটি রহস্যজনক কার্গো বিমান ইরানের দিকে রওনা হয়। এরপর আরও একটি বিমান চীনের উপকূলীয় শহর থেকে ছেড়ে গেছে। এছাড়াও সোমবার সাংহাই থেকে তৃতীয় আরও একটি বিমান ইরানে গেছে। নিয়ে 3 দিনে 3টি বোয়িং 747 বিমান ইরানে পাঠানো হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী প্রতিটি বিমান উত্তর চীন পেরিয়ে কাজাকিস্তান, এরপর উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান হয়ে ইরানের দিকে যাত্রা শুরু করেছে। সব বিমান ইরানের সীমান্তের কাছাকাছি গিয়ে হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে। এসব বিমানে মূলত চীন কি পাঠাচ্ছে সেটি জানা যাচ্ছে না। চীন একের পর এক বিভিন্ন তথ্য ইরানের কাছে সরবরাহ করছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের একটি পারমাণবিক মিসাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম সরবরাহ করতে পারে চীন, এমন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। চীনের এসব বিমানে মূলত ইরান কোনো বিস্ফোরক নিচ্ছে কিনা কিংবা কোনো সরঞ্জাম কিনছে কিনা সে বিষয়গুলো জানা যাচ্ছে না। ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আমরা কারো সঙ্গে কোনো প্রতিরক্ষা বিষয়ে এখনো আলাপ করিনি, আমরা আমাদের নিজস্ব শক্তিতেই আমরা এখনো হামলা চালিয়ে যাচ্ছি। এই হামলার কারণে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা এখন নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। যদি চীন এবং রাশিয়া ইরানকে সহায়তা না করে, তাহলে এই মুহূর্তে তাদের যে বন্ধুত্ব ছিল সেটি আর থাকবে না। ইরান যদি ধ্বংস হয়ে যায়, তাহলে চীনও শান্তিতে থাকতে পারবে না। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র চীনের জন্য খুবই বড় ধরনের অশনি সংকেত বয়ে আনবে। তাই এখন সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে
পুরো এন্টি গ্রুপদের অর্থাৎ দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এবার দাঁড়াতে হবে সবার। তার মধ্যে রয়েছে রাশিয়া, চীন এবং তাদের অন্যান্য মিত্ররা। তারা যদি এখন ঘরে বসে থাকে তাহলে চলবে না। তাদের সবারই এখন একযোগে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে মাঠে ঝাঁপিয়ে পড়া উচিত। তা না হলে ইসরায়েল যে ধরনের প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে সামনে আসছে, এই কারণে ইরান এবং চীনের পাশাপাশি সবাই ভবিষ্যতে অস্তিত্ব সংকটে পড়বে। এখন সময় এসেছে এই ইহুদিবাদীদের একটা শিক্ষা দেওয়ার। হয়তো চীন সেই পথেই এগিয়ে যাচ্ছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী। দখলদার ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন রাষ্ট্র। আর ইরানের বিরুদ্ধে একের পর এক এসব পশ্চিমা দেশগুলো এখন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় ইরানের পারস্য উপসাগরে এখন নতুন করে ইহুদিবাদীরা এক এক করে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী। মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই তা ইরানের দিকে যাত্রা শুরু করবে। খবর দা নিউ ইয়র্ক টাইমসের ও সিএনএনের। ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো সক্রিয় করছে। তাদের বিভিন্ন সামরিক স্থাপনা আগে যেগুলোতে প্রতিরক্ষা ব্যবস্থা খুব কম, সেখান থেকে অতিরিক্ত বিমান ও জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে। সম্ভাব্য ইরানের হামলার ভয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে। ইরানের বর্তমান যে কন্ডিশন, তাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে যে কোনো সময় ইরানের মিসাইলগুলো মার্কিন বিভিন্ন ঘাঁটিতে গিয়ে আশ্রয় পড়তে পারে। আর এ কারণে সেখান থেকে তাই যুদ্ধজাহাজগুলো একে একে সরিয়ে নিচ্ছে তারা। এই যুদ্ধ অল্প দিনে যাবে না। এই যুদ্ধ দীর্ঘমেয়াদী একটি যুদ্ধে রূপান্তরিত হতে যাচ্ছে। অবস্থায় পুরো ইরান এবং ইসরায়েল জুড়ে এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার দ্বারপ্রান্তে চলে এসেছে বিশ্ব।